আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত, বাংলাদেশ ও মার্কিন সহায়তা স্থগিত, রোহিঙ্গা ভরণ পোষণ নিয়ে উদ্বেগ। ইসরায়েলে কারাবন্দী আরও 200 ফিলিস্তিনির মুক্ত, চুক্তি বাস্তবায়নে বিলম্বের অভিযোগ হামাসের, যুদ্ধে অনাথ 36,500 শিশু। ইউক্রেন যুদ্ধে অগ্রগতি, রাশিয়া ট্রাম্পকে ব্যবহার করতে চাইছেন পুতিন, মন্তব্য জেলেনস্কির, মার্কিন সহায়তা বন্ধে দিশেহারা কিয়েভ। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। অস্ত্রের লড়াই বন্ধ করে তীব্র বাণিজ্য যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে অশনি সংকেত। ব্রিক্স মুদ্রা নিয়ে ট্রাম্পের হুমকিতে ভারত, চীন, রাশিয়া। তবে ট্রাম্পের এমন অবস্থানে কেউ লাভবান নয়, বরং বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশ্বের ধনী ব্যক্তিদের এভাবে একই ছাদের নিচে নিয়ে আসাকে মার্কিনীদের নতুন একটি মাইলফলক, যা আগাম বার্তা দিচ্ছে যে দেশটির অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে। ট্রাম্প বুঝিয়ে দিচ্ছেন আমেরিকার স্বার্থ সবার আগে। I will very simply put America first. মুক্ত ও অবাধ বিশ্ব বাণিজ্যের ধারায় বিশ্বাসী নন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে উৎপাদিত নয় এমন সব পণ্যে 10% শুল্ক আরোপ চান। এতে জার্মানির অটোমোবাইল বা গাড়ি রপ্তানি শিল্পের উপর সবচেয়ে বড় আঘাত আসবে। পরিসংখ্যান অনুযায়ী মেক্সিকোর 83% এবং কানাডার 75% পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, আর এতে শুরুতেই ধাক্কা ফেলতে পারে পুরো ইউরোজোনকে। ট্রাম্পের একটি খুব শক্তিশালী মার্কিন দৃষ্টিভঙ্গি রয়েছে। বুঝতে পারি যে মার্কিনিরা তাকে ভোট কেন দেয়। তার সবকিছুই যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বিশ্বব্যাপী তা স্থিতিশীলতা বজায় রাখবে না, কেবল বৈষম্য ও নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলবে। এদিকে ডলার সংকটে আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্রিক্স দেশগুলো সহ ডলারের বিকল্প চাওয়া দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারিতে ভারত, চীন, রাশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্লেষকরা বলছেন এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। মূল্যস্ফীতির বিরুদ্ধে একটি কৌশল খুঁজে বের করতে আমাদের আসলে গভীরভাবে অনুসন্ধান করতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ নীতি প্রস্তাবই শুল্ক দিয়ে শুরু। বন্ধু মোদিকেও ছাড় দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তিনি কমিয়ে আনতে চান ভারতের সাথে বাণিজ্য ঘাটতি। চীনের উপর বাড়তি 10% শুল্ক আরোপ করতে চান ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউ জয়ী হবে না বলে জানিয়েছে বেজিং। মাসুদ রানা, নিউজ 24। ক্ষমতায় বসে এই 90 দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব সকল স্বার্থ বিবেচনা করে এই সহায়তা আবার চালু করবে বলে আশাবাদী অর্থনীতিবিদ এম মাসুর রিয়াজ। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশে কতটা প্রভাব পড়তে পারে এ বিষয়ে বিশ্লেষকদের পর্যবেক্ষণ তুলে ধরছেন প্রমা চৌধুরী। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করে 90 দিন পর্যালোচনা করার সিদ্ধান্তে বাংলাদেশের এর প্রভাব নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও। রোহিঙ্গা সংকট নিরসন, জলবায়ু ও খাদ্য নিরাপত্তার মতো কার্যক্রমে দেশটির চলমান সহায়তার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানান এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। মুশকিলটা হবে যেটা যে বাংলাদেশে একটা বড় রোহিঙ্গা পপুলেশন আছে, সুতরাং সেই জায়গাতে আমাদের একটা বিষয় আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেকগুলি খাতে সহায়তা করে থাকে, যেমন আপনার এগ্রিকালচার বলেন, পানি, আরবান ক্লাইমেট এন্ড সো অন। সেই জায়গাতে আমার মনে হয় এক ধরনের ঘাটতির সৃষ্টি হতে পারে। আর তাই অনিশ্চয়তা থেকে স্বস্তি পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরের সমন্বিত প্রস্তুতির উপর জোর দেন তিনি। বাকি যে ইনস্টিটিউশনস গুলি আছে তাদের একটা সমন্বিত প্ল্যান করা দরকার। আদারওয়াইজ আমার মনে হয় না যে এই আনসার্টেন এনভায়রনমেন্ট থেকে আমরা খুব বেশি স্বস্তিদায়ক রেজাল্ট পাবো। যুক্তরাষ্ট্র নিজস্ব সকল স্বার্থ বিবেচনা করে 90 দিন পর্যালোচনার পরে এই সহায়তা কার্যক্রম আবার চালু করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ এম মাসুর রিয়াজ। ট্রাম্পের যে বিজনেস প্রায়োরিটিস গুলো আছে সেগুলোর জন্য নেগোসিয়েশন রুম তৈরি করতে পারে, এবং ওভারঅল আমেরিকা ফার্স্ট গ্লোবালি এবং ইন্টারনালি সেটার সাথে অ্যালাইন করে এই সাহায্যগুলোকে রিপারপাস করতে পারে।
প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক এই সিদ্ধান্তে 3 মাসের জন্য অর্থ সহায়তা কমলেও স্থগিতাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে, এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। উন্নয়ন প্রকল্পে সহায়তা কমলেও আগামীতে তা অব্যাহত থাকবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যখন, তখন সেটা আমাদেরকে মনোজ ধীরে বের করে নিতে হবে। প্রমাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ডোনাল্ড লুর মেয়াদ 2025 সালের 17 জানুয়ারি শেষ হয়েছে। এদিকে লুর বিদায়ের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, লুর মেয়াদ শেষ হয়েছে এবং তাকে সরানো কিংবা বরখাস্ত করা হয়নি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি 2 কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও 200 ফিলিস্তিনি বন্দী। এর আগে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। তবে চুক্তি বাস্তবায়নে ইসরায়েল দেরি করছে বলে অভিযোগ তুলেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় 36,500 শিশু নিজ বাবা মাকে হারিয়েছে, এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি নারী জিম্মির বিনিময়ে মুক্তি পায় 200 ফিলিস্তিনি বন্দী। শনিবার তারা নিজ নিজ এলাকায় ফেরার পর উল্লাসে ফেটে পড়ে স্থানীয়রা। মুক্তবন্দীদের বীর বলে অভিহিত করে তারা। তবে ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে বিলম্ব করার জন্য অভিযুক্ত করেছে হামাস। উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার চেষ্টারত ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে আরও কয়েকজনকে হতাহত করেছে ইসরায়েলি বাহিনী, এমনটাও জানিয়েছেন তারা। এদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় গাজা ভূখণ্ডে অনাথ হয়েছে 38,000-এরও বেশি শিশু, এমনটাই তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে বাবা মা 2জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে প্রায় আরও 2,000 শিশু। এর মধ্যে শনিবারও ইসরায়েলের তেল আবিবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। হামাসের হাতে আটক অবশিষ্ট সকল বন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমাগুলো সরবরাহের স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। 26 জানুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। বোমাগুলো সরবরাহের স্থগিতাদেশ তুলে নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল বোমাগুলো ক্রয়ের জন্য অর্থ প্রদান করেছে এবং তারা অনেক দিন ধরে সেই বোমাগুলোর জন্য অপেক্ষা করছে। বর্তমানে বোমাগুলো স্টোরেজে আটকে আছে, তাই সেগুলোকে প্রকৃত মালিকের কাছে দিয়ে দেয়া হচ্ছে। ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে আরও অগ্রগতির দাবি করেছে রাশিয়া। এরই মধ্যে কিয়েভের নিকটে আবারও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর খেরসনে ইউক্রেনের হামলায় প্রাণহানি হয়েছে 3 জনের। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছে রুশ সরকার। এদিকে ইউক্রেনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমনটাই তথ্য উঠে এসেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পূর্ণ হতে চলেছে 3 বছর, তবে এখনো মেলেনি কোনো সমাধান। প্রতিনিয়তই চলছে পাল্টাপাল্টি হামলা। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষায় রুশ বাহিনী আরও অগ্রগতি করেছে বলে শনিবার ঘোষণা দিল। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনে এদিন ড্রোন হামলা চালায় রুশ সেনারা। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ভবন। এরই মধ্যে ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনীয় হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাথে তার দেশের যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনায় ইউরোপ এবং যুক্তরাষ্ট্র জড়িত থাকবে বলে আশাবাদী তিনি। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনকে সহায়তা দেওয়ার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে RT নিউজ।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2024 সালে জলবায়ু সংকটের কারণে বিশ্বের কমপক্ষে 24 কোটি 20 লাখ শিক্ষার্থীর স্কুল শিক্ষা ব্যাহত হয়েছে। এর মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশেও। আন্তর্জাতিক শিক্ষা দিবসে প্রকাশিত জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফের নতুন বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে। তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা এবং খরাসহ চরম জলবায়ুর কারণে 2024 সালে 85 দেশের কমপক্ষে 24 কোটি 20 লাখ শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত হয়েছে। সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, মোজাম্বিক, ফিলিপাইন এবং কাজাকিস্তানের শিক্ষার্থীরা। বিশ্বের জলবায়ুর প্রভাবে যেমন দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ঠিক তেমনি গেল বছর এই অঞ্চলের 12 কোটি 80 লাখ শিক্ষার্থী এর প্রভাবে শিক্ষায় বাধার মুখে পড়ে। পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 5 কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইউরোপে প্রবল বৃষ্টিপাতের কারণে ইতালি, স্পেনে প্রায় 10 লাখ শিক্ষার্থীর স্কুলে যাওয়া ব্যাহত হয়েছে। 2024 সালে শুধু বাংলাদেশে জলবায়ু সংকটে 3 কোটি 30 লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। গেল বছর এপ্রিল মে মাসে তাপপ্রবাহের কারণে শিশুরা পানি শূন্যতা এবং হিটস্ট্রোকের ঝুঁকিতে পড়ে। এতে দেশের স্কুলগুলো প্রায় 2 সপ্তাহ বন্ধ রাখা হয়। এছাড়া ঘূর্ণিঝড় রিমাল এবং জুন মাসে ভয়াবহ বন্যার কারণে দেশের বিভিন্ন জেলায় একাধিক স্কুল বন্ধ রাখা হয়। এতে শিক্ষা কার্যক্রম আরও হুমকিতে পড়ে। এমন অবস্থায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রতিষ্ঠান, দাতা সংস্থা, বেসরকারি খাত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নীতি এবং পরিকল্পনায় শিশুদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। এদিকে প্যারিস চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি আরও ভাবাচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে। মাসুদ রানা, নিউজ 24। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সংঘর্ষের ঘটনায় অন্তত 13 জন শান্তিরক্ষী মারা গেছেন। বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। বিবিসি জানায় নিহত শান্তিরক্ষীদের 9 জনই দক্ষিণ আফ্রিকার। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে DR কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে দেওয়ার সময় মারা গেছেন তারা। অন্যদিকে নিহত বাকি শান্তিরক্ষীদের 3 জন মালাউইয়ান এবং 1 জন উরুগুয়ের সেনাও রয়েছে। গোমার পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় নিজেদের অনাবশ্যক কর্মীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। তবে খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা এবং সুরক্ষার মতো জরুরি কার্যক্রম পরিচালনার জন্য রয়ে গেছেন প্রয়োজনীয় কর্মীরা। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার MP পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে তথ্য জানিয়েছে সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানাবেন তারা। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলায় 67 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। গত শুক্রবারই হামলার ঘটনাটি ঘটে। রোববার AFPর প্রতিবেদনে বলা হয় দেশটির দারফুর অঞ্চলের ওই হাসপাতালে হামলার পর প্রাথমিকভাবে 30 জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে 67 জনে পৌঁছায়। 1.5 বছরেরও বেশি সময় ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। যুদ্ধরত এই দুই পক্ষের মধ্যে ঠিক কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। দেশটির সেনাবাহিনী সুদানের আধা সামরিক বাহিনী RSF এর সাথে যুদ্ধ করছে। 2023 সালের এপ্রিল থেকে দারফুরের প্রায় পুরো বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছে RSF। পাকিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস চলতি 2024-25 অর্থ বছরের জন্য হ্রাস করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। দ্য ডনের সংবাদে বলা হয় হাল নাগাদ বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসে সংস্থাটি দেশটির প্রবৃদ্ধি নিয়ে নতুন এই পূর্বাভাস দিয়েছে। 2024-25 অর্থ বছরের পাকিস্তানের প্রবৃদ্ধি 3% হতে পারে। ঠিক কী কারণে পাকিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেনি তারা। তবে তুলার উৎপাদন কমে যাওয়া এবং শিল্পোৎপাদনের গতি কমে যাওয়া এই পরিস্থিতি সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। বিজয়ের বেশে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসাকে আমেরিকান রাজনৈতিক নাটকের বড় চমক বলা যেতে পারে।
এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর নজর কেড়েছেন তিনি। ট্রাম্প শিবিরে একে বলা হচ্ছিল শক অ্যান্ড অ, অর্থাৎ এটি এমন এক শক্তিশালী উদ্যোগ যার মাধ্যমে তিনি বাইডেন আমলের নীতিগুলো মুছে ফেলতে চান। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রথম দিনেই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশ জারি করে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা আন্দোলনের সমর্থকদের খুশি করার ব্যবস্থা করেছেন। যুক্তরাষ্ট্র এখন ক্রমেই এমন একটা দেশে পরিণত হচ্ছে যেখানে শাসন ব্যবস্থা মূলত একটি কোর্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে সেই কোর্ট কোনো আইনি কোর্ট বা আদালত নয়, সেই কোর্ট হলো রাজদরবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের কলাম লেখক মার্টিন কেটল প্রতিবেদনে এ তথ্য জানায়। এমনিতেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারকদের উপর শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। এই বিচারকদের অনেককেই তিনি তার প্রথম মেয়াদে নিয়োগ দিয়ে গিয়েছিলেন। এখন সেই নিয়ন্ত্রণ আরো দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। আধুনিক গণতন্ত্রের এই ধরনের দরবারি শাসন থাকার কথা নয়, কারণ এখানে প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং আদালত ক্ষমতা ভাগ করে একে অপরের ভারসাম্য রক্ষা করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্পের শাসনামলে দেখা গেছে তিনি নিজেকেই রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং তার চারপাশে এমন একটি শক্তিশালী দরবারি দল তৈরি হয়েছে যারা তার সিদ্ধান্তকে প্রশ্ন না করে সমর্থন করছে। ইতিহাসে এমন উদাহরণ আছে। ব্রিটিশ ষোড়শ ও সপ্তদশ শতকে রাজদরবারই ছিল ক্ষমতার মূল কেন্দ্র। যদিও অষ্টাদশ শতকে পার্লামেন্ট শক্তিশালী হতে শুরু করে, তবুও রাজা অনুগত দলগুলো সংসদের ক্ষমতার সাথে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেত। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নেতা জর্জ ওয়াশিংটন এই দরবারি ভিত্তিক রাজতন্ত্রের বিপক্ষেই বিদ্রোহ করেছিলেন। তবে ট্রাম্পের শাসন ব্যবস্থা রাজতন্ত্রের দরবারের মতোই হয়ে যাচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।